আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো তোমরা পরীক্ষার পর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুটি বই থেকে আমাদের অনলাইন ক্লাস আবার শুরু হতে যাচ্ছে, অর্থাৎ জিকে ক্লাসটি। তো এই জিকে ক্লাসটি আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে তোমরা বিশ্ব ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, বিশ্ব সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং বিগত ক্লাসে আমি আলোচনা করেছি এশিয়ার অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় যে সভ্যতাগুলো, সেই সভ্যতাগুলো নিয়ে। তো আজকে আমরা এশিয়ার অন্যান্য অংশের সভ্যতা, সেই সাথে ইউরোপীয় সমসাময়িক ইউরোপীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। তো আলোচনার সুবিধার্থে এই বোর্ডে আমি কিছু বিষয়বস্তুকে উপস্থাপন করেছি। যদি তোমরা দেখতে পারো তাহলে এবং সেই তথ্যগুলো লিপিবদ্ধ করো, লিখে নাও তোমাদের খাতায়, তবে তোমরা উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি ক্লাসের শুরুতে তোমাদের এখানে আমি লিখে দিয়েছি কোন পার্ট আলোচনা হচ্ছে। এটি হচ্ছে পার্ট 4 ও 5, প্রাচীন বিশ্ব সভ্যতা। এই প্রাচীন বিশ্ব সভ্যতা কি কি সভ্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো এই সাইডে লেখা আছে, বাম পাশে এই সভ্যতার নাম। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, চীন সভ্যতা, পার্সীয় সভ্যতা, গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা। এই সভ্যতার নামগুলো এক সিরিয়ালে লেখা আছে, সেই সাথে সভ্যতার সময়কাল লিখে দেওয়া আছে। যেমন এখানে মিশরীয় সভ্যতা 5000 বছর পূর্বে এই মিশরীয় সভ্যতা গড়ে ওঠে এবং এই মিশরীয় সভ্যতাটি গড়ে উঠেছিল নীল নদের তীরে। এই যে এই জায়গায় আমি লিখে দিয়েছি যে কোন নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে, স্থানটিও লিখে দিয়েছি মিশর। এবং এই সভ্যতা থেকে এই বিশ্ব বা মানব জাতি কিভাবে উপকৃত হয়েছিল, তাদের অবদান কি ছিল সেটিও লিখে দেওয়া আছে। যেমন এখানে লিখে দেওয়া আছে পিরামিড, হায়ারোগ্লিফিক এই সব বিষয়। তো চলো আমরা এই সভ্যতা নিয়ে আজকে যে আলোচনা, সেই আলোচনাটি শুরু করি। প্রাচীন ভারতীয় সভ্যতার সমসাময়িক যে সভ্যতাগুলো এশিয়ার অন্যান্য অংশে গড়ে ওঠে, তার মধ্যে এশিয়ার বিভিন্ন অংশে এবং এশিয়ার বাইরের যেসব অংশে গড়ে ওঠে, তার মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল হচ্ছে মিশরীয় সভ্যতা। প্রায় 5000 বছর পূর্বে এই সভ্যতা গড়ে ওঠে নীল নদের তীরে। প্রায় 5000 বছর পূর্বে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে এবং এই মিশরীয় সভ্যতা তাদের অন্যতম আবিষ্কার ছিল হচ্ছে পিরামিড। মিশরীয় ফারাও তথা সম্রাটেরা বিশ্বাস করত যে এই জীবনের পরেও আরেকটি জীবন আছে, এই কালের পরেও আরেকটি কাল তাদেরকে শাসন করতে হবে এবং সেই জায়গায় যদি তারা তাদের দেহ এখন যেভাবে আছে সেভাবে সংরক্ষণ করতে পারে, তাহলেই কেবল তারা রাজা হয়ে থাকতে পারবে। তো তারা চাইতো তাদের এই বেশভূষা, তাদের এই পোশাক আশাক ঠিক যেন এমনটি থাকে। অর্থাৎ মূল কথা হচ্ছে তারা তাদের দেহকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য এক বিশেষ পদ্ধতি অবলম্বন করত। আর এই পদ্ধতিটি নাম হচ্ছে মমি বানানো। তারা তাদের দেহকে মমি বানিয়ে রাখতো। মমি কখনো নষ্ট হয় না এবং এখনো এই মমিগুলো সেই আগের মানুষের অবয়ব নিয়েই রয়েছে। আর এই মমি রাখা হতো বিশেষ এক ধরনের ঘরে, বিশাল আকৃতির এই ঘরগুলোকে বলা হয় পিরামিড।
তো এখান থেকে আমাদের শিক্ষণীয় সেটি হচ্ছে মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল তাদের রাজাদের দেহ সংরক্ষণের জন্য, এবং এই পিরামিড আজকের বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য। এই পিরামিডগুলোর অধিকাংশ মিশরে, এবং কিছু কিছু পিরামিডের সন্ধান মেলে চীনে। তো এই পিরামিডগুলোকে স্থাপন করা হয়েছিল নীল নদের বালিযুক্ত স্থানে। তো তোমরা বাংলা বইয়ে পড়ে থাকবে গিজার যে পিরামিডটি, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড। যাই হোক, আমরা পিরামিড সম্পর্কে জানলাম, এবং হায়ারোগ্লিফিক কি সেটি সম্পর্কে এখন জানবো। বলা হয়ে থাকে মিশরীয়রা এক ধরনের সাংকেতিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। এই লিখন পদ্ধতিকে হায়ারোগ্লিফিক বলা হয়ে থাকে। এই লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। তাহলে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে কি জানলাম? মিশরীয় সভ্যতা আজ থেকে 5000 পূর্বে গড়ে ওঠে, এবং এই সভ্যতাটি গড়ে উঠেছিল নীল নদের তীরে। ঠিক আছে, তার যে অবদানগুলো রাখে সভ্যতায়, তার মধ্যে একটি হচ্ছে পিরামিড এবং হায়ারোগ্লিফিক, একটি বিশেষ ধরনের লিখন পদ্ধতি। তো চলো আমরা পরবর্তীতে জানি মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে। মেসোপটেমিয়ান সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠে। আর মেসোপটেমিয়া এই কথাটির অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। তো এই মেসোপটেমিয়ান সভ্যতাটি গড়ে ওঠে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। বলা হয়ে থাকে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, যার বাংলা নাম হচ্ছে দজলা এবং ফোরাত, এটি ইরাকে এখনো অবস্থিত। প্রাচীন কালেও এই নদী প্রবাহমান ছিল, এবং এই সভ্যতাটি গড়ে ওঠে এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উর্বর ভূমিতে। তো এই সভ্যতার অবদান হচ্ছে তারা এক বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করে গিয়েছিল, যাকে আমরা কিউনিফর্ম বলব। কিউনিফর্ম। আচ্ছা, তাদের যে মন্দিরগুলো ছিল সেগুলোকে জিগুরাত বলা হয়ে থাকে। এবং এই মেসোপটেমিয়ান সভ্যতার মধ্যে সবচেয়ে পুরনো ছিল সুমেরিয়ান সভ্যতা। মেসোপটেমিয়ার লোকজনের যে সভ্যতাটি স্থাপন করে তার মধ্যে অনেকগুলো, একটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। এটিও ইরাকে গড়ে ওঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায়। এই সুমেরীয় সভ্যতা 4000 অব্দে প্রতিষ্ঠা হয়। সুমেরীয় সভ্যতা 4000 অব্দে প্রতিষ্ঠা হয়। মেসোপটেমিয়ান সভ্যতার যে অবদানগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শূন্য উদ্যান। এটি বলা হয় শূন্য উদ্যান। মেসোপটেমিয়ান রাজা হাম্মুরাবি এই শূন্য উদ্যান প্রতিষ্ঠা করেন। শূন্য উদ্যান তোমরা যদি ইউটিউব বা গুগল সার্চ করো তাহলে দেখতে পাবে শূন্য উদ্যান, অর্থাৎ এটি কিন্তু শূন্যে ভাসমান কোনো উদ্যান নয়। এটি একটি অনেক বড় উঁচু জায়গা, একটি বাড়ি, এবং ওই বাড়ির বিভিন্ন বেলকনিতে বিভিন্ন জায়গায় অনেক গাছপালা লাগানো আছে, এবং পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। তো এই পানি নিষ্কাশন, জল নিষ্কাশন এবং জল সরবরাহের ব্যবস্থা থাকায় এই উঁচু বাড়িটিতে একটি উদ্যান তথা বন বা বাগান তৈরি হয়েছিল, আর এটিকেই বলা হচ্ছে শূন্য উদ্যান। অনেক দূর থেকে মনে হতো যে এই বাগান বা এই বাড়িটি শূন্যে ভাসছে, যেজন্য এটিকে বলা হতো শূন্য উদ্যান। এটি ব্যাবিলন তথা ইরাকের একটি শহর ব্যাবিলনে শূন্য উদ্যানটির অস্তিত্ব রয়েছে। আর এটি করেছিলেন রাজা হাম্মুরাবি। হাম্মুরাবি একজন দক্ষ শাসক ছিলেন। তিনি আইন সংগ্রহ করে রাখতেন, বিভিন্ন আইন কানুনের একটা কালেকশন উনি তৈরি করেছিলেন। যাই হোক, আমরা তাহলে মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে জানলাম। মেসোপটেমিয়ান সভ্যতার পর আসবে চৈনিক সভ্যতা। এটাকে চীন সভ্যতা নামে পরিচয় দিতে পারি। চীন সভ্যতা গড়ে ওঠে 2000 অব্দে। 2000 অব্দে এটি হুয়াংহু এবং ইয়াংশিকিয়াং নদীর তীরে গড়ে ওঠে। বলা হয়ে থাকে চীনের দুঃখ হচ্ছে হুয়াংহু। হুয়াংহু প্রতি বছর চীনকে বন্যায় প্লাবিত করে এবং শত শত কোটি টাকার পণ্য সামগ্রী নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই হুয়াংহু নদীর অববাহিকায় গড়ে উঠেছিল চীনা সভ্যতা।
চীনারা নানান প্রকার ব্রোঞ্জের শিল্পকর্মে দক্ষ ছিল, তারা মূর্তি বানাতে পারতো ব্রোঞ্জ দিয়ে। এবং এই চীনারা খুব শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। চীনারা খুব শক্তিশালী কি করেছিল? কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। তো চীনের আরেকটি কারণে চীন বিখ্যাত, সেটি হচ্ছে তাদের প্রাচীর, চীনের মহাপ্রাচীর। কি এখানে লেখা হয় নাই, এটি ছিল চীনের মহাপ্রাচীর, ঠিক আছে? চীনের মহাপ্রাচীরটি কি? চীনের মহাপ্রাচীর হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। তুমি ইন্টারনেট সার্চ করলে এটা পেয়ে যাবে। বলা হয় থাকে চাঁদ থেকেও নাকি এই চীনের মহাপ্রাচীরটিকে অস্পষ্ট দেখা যায়। যাই হোক, চীনের মহাপ্রাচীর তৈরির পিছনে যে ইতিহাসটি রয়েছে সেটি হচ্ছে এরকম: চীনের বিশাল ভূখণ্ডকে সংরক্ষণ করা, পাহারা দিয়ে এটিকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে এবং বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য চীনের সম্রাট একটি প্রাচীর, মহাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা করে এবং শত বর্ষব্যাপী কোটি কোটি মানুষের অংশগ্রহণে এই প্রাচীর নির্মিত হয়, যা এখনো দৃশ্যমান চীনে, এবং এটি সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে চীনের মহাপ্রাচীর। তারপর তোমরা পেয়ে যাচ্ছ পার্সিয়ান সভ্যতা। এই সভ্যতাটিও গড়ে ওঠে এশিয়া মহাদেশে, আমাদের বর্তমান ইরানে 600 অব্দে পারস্যে তথা ইরানে এই পার্সিয়ান সভ্যতা গড়ে তোলার পিছনে একজন সম্রাটের ভূমিকা রয়েছে, যিনি পার্সিয়ান সভ্যতাকে প্রতিষ্ঠা করেন। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, তিনি কে, তার নাম কি? আচ্ছা দেখো, আমি বলবো না, তোমরা বই খুঁজে বের করবে। তার কিছু কিছু অবদান রয়েছে। তিনি সমগ্র পার্সিয়াকে অর্থাৎ পারস্যকে 21টি প্রদেশে ভাগ করেন। তার দাপ্তরিক কাজ পরিচালনার জন্য খুব সুন্দরভাবে তার সাম্রাজ্যকে শাসন করার জন্য উনি 21টি প্রাদেশিক অঞ্চলে ভাগ করেন এবং ডাক বিভাগের প্রচলন করেন। সে সময় ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকজন এই চিঠিপত্র আনা নেওয়া করত। তো এটি ছিল ডাকের প্রথম প্রচলন পারস্যে। পারস্যে ডাক বিভাগ প্রচলিত হয়। এটি হচ্ছে পারস্য সভ্যতার একটি অবদান। তারপর আসছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা এশিয়ার কোন সভ্যতা নয়, এটি এশিয়ার বাইরে ইউরোপীয় একটি সভ্যতা। এই গ্রিক সভ্যতা প্রথম নগর রাষ্ট্র দেখা যায়। গ্রিক সভ্যতার প্রথম নগর রাষ্ট্র দেখা যায় স্পার্টা এবং এথেন্স নামে দুটি শহর ছিল, দুটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত, এবং এদের ব্যবসা বাণিজ্যই ছিল প্রধান উপজীব্য, কেননা পাহাড়ে কোনো ফসল ফলানো সম্ভব ছিল না এবং সেখানে কোনো নদী ছিল না। পাহাড়ে যেহেতু নদী নাই, ফসলের কোনো ব্যবস্থা নাই, কাজে তারা ট্রেড এন্ড কমার্স বেসড একটি সিটি স্টেট তৈরি করে, যেটি বাংলা হচ্ছে নগর রাষ্ট্র। তারা ব্যবসা বাণিজ্য করত এবং বিভিন্ন স্থাপত্য কলার জন্য তাদের এই গ্রিক সভ্যতাটি বিখ্যাত ছিল। তারপর আসছে রোমান সভ্যতা। এটিও এই গ্রিক সভ্যতার সমসাময়িক একটি সভ্যতা। এটি গড়ে ওঠে প্রাচীন রোমে, অর্থাৎ বর্তমান ইতালিতে এই রোমান সভ্যতা গড়ে ওঠে। রোমান সভ্যতাও মূলত ছিল ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, এবং এই রোমানদের জুলিয়াস সিজার এবং আগাস্টাস সিজার এই দুজন ছিলেন মহান সম্রাট, মহান শাসক। তারা এই রোমান সভ্যতা স্থাপনের পিছনে অনেক অবদান রেখেছেন। তাহলে আমরা শুরু থেকে একটু বলতে চাই কি কি সভ্যতার কথা আমরা আজকে জানলাম। প্রথমে জানলাম মিশরীয় সভ্যতা, তারপর মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা, চৈনিক সভ্যতা, পারস্য সভ্যতা, গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা। তো এই সভ্যতাগুলোতে যে তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বই পড়লে এগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে এবং এভাবে লিখে নিলে, খাতায় লিখে নিলে এটি মনে রাখতে সহজ হবে। তো ধন্যবাদ। তোমাদের আগামী যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে এবং আনসার করে খুব ভালোভাবে আশা করি
তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।